আমাদের পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আমরা প্রতি সোমবারে যে ক্লাসটা করে থাকি সেটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। প্র্যাকটিস অফ মেডিসিন বিষয়টা হয়তো অনেকের কাছে অজানা আছে। প্র্যাকটিস অফ মেডিসিন বলতে এখানে কিন্তু আমরা প্র্যাকটিস অফ মেডিসিন শব্দটা ব্যবহার করছি, আমরা কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন বলিনি বা অ্যালোপ্যাথি মেডিসিনও বলিনি, আয়ুর্বেদিক মেডিসিনও বলিনি, আমরা বলেছি প্র্যাকটিস অফ মেডিসিন। প্র্যাকটিস অফ মেডিসিনে কি শেখানো হয়? প্র্যাকটিস অফ মেডিসিনে শেখানো হয় রোগের উৎসটা কি, তার ইটিওলজি কি, তার ডেফিনেশনটা কি, তার পরিণতিটা কি হয়, কিভাবে ডিজিজ ডায়াগনোসিস করা হয় এবং কিভাবে তার ট্রিটমেন্টটা করা হয়, কিভাবে তার ম্যানেজমেন্টটা করা হয়, সেই সাবজেক্টটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। তা আমরা প্র্যাকটিস অফ মেডিসিন বলতে সোজা বাংলা কথা বলা যায় রোগ বিবরণ নিয়ে আলোচনা। তা রোগ বিবরণ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের তো পৃথিবীতে প্রচুর রোগ আছে, এত রোগ নিয়ে তো আমরা আলোচনা করতে পারবো না। তা আমরা শুরুতেই যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কারেন্ট টপিকসের উপরে যে সমস্ত রোগগুলো, অর্থাৎ বর্তমান সিচুয়েশনের উপরে যে সমস্ত রোগগুলো আছে বা বেশি প্রচলিত যে রোগগুলো আছে সেই রোগগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা তা শুরু করেছিলাম, সেটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ নিয়ে। লাইফস্টাইল ডিজিজ নিয়ে আমরা শুরু করতে গিয়ে পরবর্তী সময়ে আমরা কিছু কারেন্ট যে সিচুয়েশন তার উপরে কিছু আলোচনা এসে গেল। অর্থাৎ কোভিড পরিস্থিতিতে আমাদের সামনে একটা প্রশ্ন এসে গেল যে কোভিড পরিস্থিতির যে ফ্যাটাল কন্ডিশন, সেই ফ্যাটাল কন্ডিশনের যে একটা সিমটমস অ্যারাইজ করে সেটা হচ্ছে সাফোকেটিক টেন্ডেন্সি, শ্বাসকষ্ট। তা শ্বাসকষ্টতে আমরা একটা বিষয় যেটা দেখলাম যে শ্বাসকষ্টের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তার অক্সিজেন লেভেলটা কমে গেলে সেখানে অক্সিজেন সাপ্লাই দিতে হবে। এবার এই অক্সিজেনের বিকল্প হিসাবে আমাদের সামনে কতগুলো বিষয় এসে গেল। সেটা হচ্ছে একটি হোমিওপ্যাথিক ওষুধ, যেটা যারা এটা সার্কুলেশন করেছেন তাদের দাবি যে হাতের কাছে যখন সিলিন্ডার থাকবে না, অক্সিজেন সিলিন্ডার থাকবে না, তখন তার বিকল্প হিসাবে একটা হোমিওপ্যাথিক ওষুধ, সেই হোমিওপ্যাথিক ওষুধটা দিলে অক্সিজেনের সাপ্লাইটা এসে যায়। এখানে আমাদের একটা বুঝতে ভুল হয়েছে। আমরা হোমিওপ্যাথি আমাদের যে গাইডলাইন, আমাদের যে গাইড, যার উপরে ভিত্তি করে আমরা হোমিওপ্যাথি চর্চা করে থাকি, সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। তাহলে আমরা যা কিছু হোমিওপ্যাথি চর্চা করব, আমাদের দৃষ্টিভঙ্গিটা থাকবে অর্গাননের দৃষ্টিভঙ্গি। তাহলে অর্গাননের দৃষ্টিতে আমরা জানি যে হোমিওপ্যাথি কোনো স্পেসিফিক ওষুধ হোমিওপ্যাথি নীতি অনুমোদন করে না। হোমিওপ্যাথি নীতিতে কোনো স্পেসিফিক ওষুধ অনুমোদন করে না। এবং দুর্ভাগ্যের বিষয় যে আমরা যারা হোমিওপ্যাথি চর্চা করছি, হোমিওপ্যাথি পড়াশোনা করছি, হোমিওপ্যাথি শিখতে চাইছি, তাদের মধ্যেও একটা টেন্ডেন্সি রয়ে গেছে দৃষ্টিভঙ্গিতে অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিটার একটু পরিবর্তন করতে হবে। অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গি একটা আর হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি একটা, এই দুটো দৃষ্টিভঙ্গির একটু ফারাক আছে। এই ফারাকটা আমাদের বুঝতে হবে। আমরা যদি হোমিওপ্যাথি শিখতে চাই
তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গিটা রাখতে হবে সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিনের কে বেস করে, হোমিও ফিলোসফিকে ফলো করে আমরা হোমিওপ্যাথি স্টাডিটা করি। তাহলে এই যে একটা স্পেসিফিক ওষুধ অ্যাসপিডোস্পার্মা মাদার টিনচার, এটা ব্যবহার করলে অক্সিজেনের ঘাটতি পূরণ হয়, এই দৃষ্টিভঙ্গিটা কখনোই হোমিওপ্যাথি অর্গানন অফ মেডিসিনে অনুমোদন করে না। আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং অ্যাসপিডোস্পার্মার যে পেন পিকচার, সে পেন পিকচার নিয়েও আমরা আলোচনা করেছি। তা সেখানে আমরা দেখেছি যে এই ওষুধটি বিশেষ করে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। অ্যাজমা রোগীদের মধ্যে একটা সাফোগেটিক টেন্ডেন্সি আছে, সেখানে ব্রঙ্কিয়াল একটা ব্লকেজ তৈরি হয়, সে ব্লকেজটা রিমুভ করে, যার ফলে সেই ক্ষেত্রে ভালো কাজ করে। তা আমরা সেখানে দেখেছিলাম ব্লাটা ওরিয়েন্টালও সেই অ্যাজমার ক্ষেত্রে ভালো কাজ করে। তা এবার হচ্ছে যে আমাদের আলোচনার উৎসটা ছিল কোভিড পরিস্থিতিতে যে সাফোগেটিক টেন্ডেন্সি তৈরি হয়, যে শ্বাসকষ্ট তৈরি হয়, সেটাকে রিমুভ করার জন্য অক্সিজেনের প্রয়োজন। তা এই অক্সিজেনটা আমরা ন্যাচারাল যে সিলিন্ডার, অক্সিজেনের সিলিন্ডার থেকে আমরা অক্সিজেনটা সাপ্লাই দিয়ে থাকি। তা এখন এই যে শ্বাসকষ্টগুলো হয় কেন, কি কি রোগে শ্বাসকষ্টটা হয়, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। বিভিন্ন রোগের ক্ষেত্রে শ্বাসকষ্টটা হয়। তা আমরা এগুলো সব কিছুই আমাদের যে আলোচ্য সাবজেক্ট, যে বিষয়টা প্র্যাকটিস অফ মেডিসিন, সেই প্র্যাকটিস অফ মেডিসিনের আওতাভুক্ত আমরা আলোচনা করেছি। 3টে পর্বে আমরা আলোচনা করেছি। আমরা তাহলে এই যে বিভিন্ন রোগের ক্ষেত্রে অক্সিজেনের ঘাটতি, এটার একটা রোগের নামকরণ করা হয়েছে। নামকরণটা কি? হাইপো কথা মানে হচ্ছে কমে যাওয়া, আর অক্সিমিয়া অক্সিজেন সংক্রান্ত যে বিষয়। তাহলে এই যে শ্বাসকষ্ট হয়, অক্সিজেন ঘাটতি হয়, এই রোগটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হাইপো অক্সিমিয়া, অর্থাৎ অক্সিজেনের ঘাটতি। তাহলে এই অক্সিজেনের ঘাটতি হলে আমাদের হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে কিনা। তা আমরা আগেই বলেছিলাম যে অ্যাজ পার অর্গানন অফ মেডিসিনের দৃষ্টিভঙ্গিতে হোমিওপ্যাথিক কোনো স্পেসিফিক ওষুধ হয় না, আমরা লক্ষণ ভিত্তিক ওষুধ দিয়ে থাকি। কারণ আমরা এই হাইপো অক্সিমিয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের ভালো ভালো চিকিৎসা আছে, ভালো ভালো ওষুধ আছে। তাহলে সেটা আমরা প্রয়োগ করব কিভাবে? সেটা আমরা প্রয়োগ করব হচ্ছে অ্যাজ পার টোটালিটি অফ সিমটমসের বেসিসে আমরা এইটা ব্যবহার করব। তাহলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ফর এই যে আমরা হাইপো অক্সিমিয়া বলছি, এই রোগটা আরেকটি নাম আছে ডিসপোনিয়া বলা হয়। তাহলে ডিসপোনিয়ার আমাদের হোমিওপ্যাথিক কি কি ওষুধ আছে? এই যে ডিসপোনিয়াকে আমরা কি বলি? ডিফিকাল্ট ইন ব্রিদিং। আমাদের শ্বাসকষ্ট যখন হয় তাকে আমরা বলি ডিসপোনিয়া। এই ডিসপোনিয়া হওয়ার কারণ হচ্ছে হাইপো অক্সিমিয়া, অর্থাৎ অক্সিজেনের ঘাটতি হওয়া। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি?
সেটা হচ্ছে যে আমরা কিছু হোমিওপ্যাথিক ওষুধ অ্যাজ পার টোটালিটি অফ সিমটমসের বেসিসে প্রয়োগ করতে পারি। ডিফিকাল্টি ইন ব্রিদিং ইজ কল্ড ডিসপেনিয়া। তাহলে ডিসপেনিয়ার সংজ্ঞাটা হচ্ছে ডিফিকাল্ট ইন ব্রিদিং ইজ কল্ড ডিসপেনিয়া। শর্টনেস অফ ব্রেথ, shortness of breath, breathlessness and laborated breathing, কষ্টকর শ্বাস নেওয়া, শ্বাস নিতে কষ্ট হয়, আর আদার টার্মস ইউজ অফ দ্য ডেসক্রাইব ডিসপেনিয়া। তাহলে ডিসপেনিয়ার যে সংজ্ঞা সেটা আমরা দেখলাম। ডিফিকাল্টি ইন ব্রিদিং ইজ কল্ড ডিসপেনিয়া, শর্টনেস অফ ব্রেথ, breathlessness and laborated breathing are other terms used to describe dyspnea. তাহলে dyspnea points to insufficient oxygen in the blood. তাহলে dyspneaটা হয় কেন? insufficient of oxygen in blood, রক্তে মানে সাফিসিয়েন্ট পরিমাণে অক্সিজেন সাপ্লাই না থাকার জন্য। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ফর ডিসপেনিয়া ইজ এ সেফ অ্যান্ড এফেক্টিভ ওয়ে টু হেল্প কিউর দ্য প্রবলেম। তাহলে হোমিওপ্যাথিতে ডিসপেনিয়া নিরাপদ এবং কার্যকরী কিছু ওষুধ আছে। নিরাপদ এবং কার্যকরী, সেফ অ্যান্ড এফেক্টিভ ওয়ে টু হেল্প কিউর দ্য প্রবলেম, এই সমস্যার সমাধানের একটা কার্যকরী পথ আছে। ট্রিটমেন্ট ফর দি ডিসপেনিয়া রিকোয়ার এ ডিটেলস কেস হিস্ট্রি অফ দ্য পেশেন্ট। আমরা আবার পুরনো জায়গায় ফিরে যাই যে আমাদের সাফল্যের চাবিকাঠি হচ্ছে কেস হিস্ট্রি। আমাদের সাফল্যের চাবিকাঠি, হোমিওপ্যাথিক চিকিৎসার সাফল্যের চাবিকাঠিটা হচ্ছে কেস হিস্ট্রি নেওয়া, অর্থাৎ কেস রেকর্ডিং করা। তাহলে সেখানে কি বলা হলো যে ট্রিটমেন্ট ফর ডিসপেনিয়া রিকোয়ার এ ডিটেল কেস হিস্ট্রি অফ দ্য পেশেন্ট। পেশেন্টের বিস্তারিতভাবে কেস হিস্ট্রিটা নিতে হবে। দি হিস্ট্রি হেল্প টু ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য ডিসপেনিয়া। অর্থাৎ এই যে আমরা কেস হিস্ট্রিটা নেব, সেই কেস হিস্ট্রির মধ্যে আমরা ফাইন্ড আউট করতে পারবো তার রোগের উৎসটা কি। It also helps to identify the particulars of this case. প্রত্যেকটা কেসের আমরা আইডেন্টিফাই করতে পারবো। দি effectiveness of medicine depends on the severity, duration and the reason of the dyspnea. তাহলে আমাদের হোমিওপ্যাথিতে কি হবে, মেডিকেল যে এইড সেটা ডিপেন্ড করবে কার উপরে? ডিপেন্ড করবে হচ্ছে অন দ্য সিভিরিটি, অর্থাৎ তার যে প্রবলতা, যে ব্যাপকতা, ডিউরেশন, সময়, অ্যান্ড দ্য রিজন অফ দ্য ডিসপেনিয়া, এবং সেই ডিসপেনিয়ার যে কারণ তার উপরে। ডিপেন্ডিং আপন কেস ডিটেলস অফ দ্য ডিসপেনিয়া, হোমিওপ্যাথি ক্যান প্লে ইন কিউরেটিভ, প্যালিয়েটিভ অর সাপোর্টিং রোল। তাহলে হোমিওপ্যাথি কী কী করতে পারে? হোমিওপ্যাথি এই যে শ্বাসকষ্ট মানে অক্সিজেনের ঘাটতি, সেটা কিউরেটিভ ট্রিটমেন্ট করতে পারে। আরোগ্য, এটাকে অ্যাজ পার হোমিওপ্যাথি মানে কিউরেটিভ ট্রিটমেন্ট বলে। আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে যেটা অ্যালোপ্যাথিতে হয়ে থাকে, সেটা হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, চাপা দেওয়ার চিকিৎসা। আর একটা হচ্ছে সাপোর্টিং রোল, এবং কিছু কিছু ক্ষেত্রে
কি হলো না, ভ্যারিয়েশন হলো না, খানিকটা সাপোর্ট দেওয়া গেল। এই তিনটে ক্ষেত্রেই কিন্তু আমরা হোমিওপ্যাথির একটা রোল আছে। এবার হচ্ছে আমরা আগের দিনও আলোচনা করেছিলাম কজেস অফ ডিসপেনিয়ার কারণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে সেখানে কি হচ্ছে, ডিফিকাল্টি ইন দ্য ব্রিদিং ইজ এক্সপিরিয়েন্স আফটার এক্সারশন or while moving to high altitude is normal। দেখা যায় কি করে আমরা ডিসপেনিয়াটা বুঝবো, যখন আমরা কোনো একটু পরিশ্রম করব, হাঁপিয়ে যাব, আমরা যখন কোনো উঁচু জায়গায় যাব তখন হাঁপিয়ে যাব, বাট ইট ইজ অ্যাকোয়ার আদারওয়াইজ দেন ইট ইজ দ্য ম্যাটার অফ দ্য কনসার্ন। এই সমস্ত দেখলে আমরা আমাদের কাছে সেটা একটা উদ্বেগের বিষয় হয়ে যাবে। সাচ কন্ডিশন শুড বি ইনভেস্টিগেটেড অ্যান্ড ট্রিটেড। এই সমস্ত কন্ডিশনগুলো আমরা কি করব, ইনভেস্টিগেট করব এবং ট্রিটমেন্ট করব। ভ্যারিয়াস মেডিকেল কন্ডিশনস ক্যান লিড টু ডিসপেনিয়া। Among medical condition, respiratory and heart trouble are some of the leading causes of the dyspnea. The causes of dyspnea also include asthma, pneumonia, chronic obstructive pulmonary disease, pulmonary edema, heart failure and heart attack। আমরা এগুলো নিয়ে আগের দিনও আলোচনা করেছিলাম যে এই যে অক্সিজেনের অভাব বা অক্সিজেনের অভাবের জন্য যে শ্বাসকষ্টটা হয়, কি কি কারণে হয়, সেই কারণগুলো নিয়ে আমরা আগের দিনও আলোচনা করেছিলাম। তার মধ্যে অন্যতম ছিল অ্যাজমা, ছিল নিউমোনিয়া, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, পালমোনারি ইডিমা, আর হচ্ছে হার্ট ফেলার এবং হার্ট অ্যাটাক। এই সমস্ত কষ্টকর ব্যাপারগুলো ছিল। লো ব্লাড প্রেশার, কার্ডিওমায়োপ্যাথি, অ্যানেমিয়া, sudden blood loss, obstruction by inhalated foreign objects, and anxiety or panic disorder can be among the cause। এছাড়াও আমরা আরও কী কী ক্ষেত্রে অক্সিজেনের ঘাটতি দেখি, অক্সিজেনের ঘাটতির ফলে যে শ্বাসকষ্ট হয়, আর কোন কোন ক্ষেত্রে, তার মধ্যে একটা হচ্ছে লো ব্লাড প্রেশার। আমরা হাইপো টেনশন, আমরা দুটো ব্লাড প্রেশার জানি, একটাকে বলা হয় হাইপার টেনশন আর একটা বলা হয় হাইপো টেনশন। হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশার, আর হাইপো টেনশন মানে হচ্ছে লো ব্লাড প্রেশার। তাহলে হাইপো টেনশনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় শ্বাসকষ্ট হয়। আরেকটা ডিজিজ আছে, তাকে বলা হয় কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমায়োপ্যাথিটা কি? কার্ডিওমায়োপ্যাথিটা হচ্ছে যে আমাদের যে হৃৎপিণ্ড, হার্ট, সেটা এনলার্জমেন্ট অফ দ্য হার্ট। এই এনলার্জমেন্ট অফ হার্ট এটা হলে অনেক সময় শ্বাসকষ্ট। তা হার্ট বড় হয়ে যায়। এই হার্ট বড় হয়ে যাওয়াটা আমরা বুঝবো কি করে? এক্সরে করলে হার্টের সাইজ জানা যাবে। এক্সরের মাধ্যমে আমরা জানতে পারবো হার্ট বড় হয়েছে কিনা। এই হার্ট এনলার্জমেন্ট অফ হার্ট এর কারণটা কি এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। চিকিৎসকরা বিভিন্ন অবজারভেশনের মধ্যে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এটা খানিকটা জন্মগত ব্যাপার থাকে, জেনেটিক ব্যাপার। আর শ্বাসকষ্ট কখন হয়? আর শ্বাসকষ্ট হয় অ্যানিমিয়া, রক্ত শূন্যতার ক্ষেত্রে। রক্ত শূন্যতা যখন থাকে তখন তার শ্বাসকষ্টটা হয়। সাডেন ব্লাড লস, কোনো একটা কারণে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি সাডেন হঠাৎ করে অনেকটা রক্ত
মানে ডিসচার্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসতে পারে। আর কি অবস্ট্রাকশন বাই ইনহেলেশন ফরেন অবজেক্ট অ্যান্ড এনজাইটি অর প্যানিক ডিসঅর্ডার। আরটা কি হয়, ফরেন অবজেক্ট, কোনো বাইরের কোনো কিছু যদি আমাদের শ্বাসনালীতে আটকে যায়, অবস্ট্রাকশন হয়, সেই ক্ষেত্রে আমাদের এই শ্বাসকষ্টটাও হতে পারে। সেটা কোনো মাংস খেতে গিয়ে কোনো গলায় কোনো মাংস আটকে যেতে পারে, কোনো খাবার আটকে যেতে পারে, বা অন্য কিছু ফরেন বডি যেতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়। আর কখন হয়, আর অনেকের যেমন যাদের এংজাইটি ভাব থাকে, এংজাইটির জন্য হয়। আর হচ্ছে প্যানিক, কারো যদি প্যানিক সৃষ্টি হয় সেক্ষেত্রে হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে এগুলো হতে পারে। তাহলে কারণ কিন্তু এই যে হাইপোঅ্যাক্সিমিয়া বা ডিসপোনিয়া, এর কিন্তু কারণ আমরা অসংখ্য কারণ দেখলাম। তাহলে অসংখ্য কারণ যখন আছে, তাহলে হোমিওপ্যাথি ওষুধও অসংখ্য হবে। তাহলে যেহেতু আমরা হোমিওপ্যাথি চিকিৎসাটা করি অ্যাজ পার টোটালিটি অফ সিমটমস, লক্ষণের ভিত্তিতে দাঁড়িয়ে সেখানে কিন্তু ওষুধও আমাদের ডিফারেন্স হবে। সুতরাং কখনই শ্বাসকষ্ট বা অক্সিজেনের অভাবে অ্যাসপোডোস্পার্মা কখনো একটা স্পেসিফিক ওষুধ হতে পারে না। তাহলে আমাদের যে ওষুধগুলো সিলেকশন করতে হবে টোটালিটি অফ সিমটমসের বেসিসে, অ্যাজ পার কন্ডিশন, যে সমস্ত সিচুয়েশনগুলো আমরা বললাম, তার সিচুয়েশনগুলো আমরা ব্যাখ্যা করব, আলোচনা করে আমরা তারপরে ওষুধ নির্বাচন করব। Common symptoms that point to dyspnea are cough, sneezing, chest pain, blood in sputum and fainting. তাহলে কমন সিমটমসটা কি থাকছে, অর্থাৎ বুকে একটা শ্বাসকষ্টকর ব্যাপার, বুকে ব্যথা, তারপরে কাশির সঙ্গে রক্তপাত, এই সমস্ত বিষয়গুলো তাকে অনেক সময় অজ্ঞান হয়ে যাওয়ার ফলেও এটা হতে পারে। এবার আসা যাক, আমরা কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব, অর্থাৎ হাইপোঅ্যাক্সেমিয়া বা ডিসপেনিয়ার কিছু হোমিওপ্যাথিক ওষুধ কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে অ্যাজ পার টোটালিটি অফ সিমটমস, আমরা যেটা হোমিওপ্যাথিক পেন পিকচার যেটা দেখছি, সেখানে দেখা যাচ্ছে আর্সেনিক অ্যালবাম একটা ডিসপেনিয়া বা হাইপোঅক্সিমিয়ার একটা ভালো ওষুধ, এবং বিশেষ করে কোভিড কন্ডিশনে কিন্তু আর্সেনিক অ্যালবাম একটা সুন্দর কাজ করে। তাহলে আর্সেনিক অ্যালবামের লক্ষণটা কি? আর্সেনিক অ্যালবাম ইজ এ টপ গ্রেড মেডিসিন ফর ডিসপেনিয়া ফর এ পেশেন্ট উইথ অ্যাজমা। যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে অ্যাজমাটিক টেন্ডেন্সি দেখা যাবে, তাদের ক্ষেত্রে একটা টপ গ্রেডের হোমিওপ্যাথিক মেডিসিন। Arsenic album work well when there is difficulty in breathing among with seizing and constricted air passages. আমাদের যে এয়ার প্যাসেজ, রেসপিরেটরি সিস্টেমের যে এয়ার প্যাসেজগুলো আছে, এটা কনস্ট্রিকশন, সংকোচন হওয়ার ফলে যদি শ্বাসকষ্ট হয়, সেটা কি করে বুঝবো? সেই শ্বাসকষ্টটা বুঝবো আমরা, মানে কি জন্য রেস্ট্রিক্টেড যে ইয়েগুলো হয়েছে কিনা, সেটা আমরা আমাদের বিভিন্ন মানে ফাইন্ডিংসের মাধ্যমে, যেমন আমরা স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখতে পারি, আদার্স কিছু পরীক্ষা করতে পারি, করে সেই ফাইন্ডিংয়ের মাধ্যমে আমরা যদি বুঝি যে তার যে এয়ার প্যাসেজগুলো কনস্ট্রিক্টেড হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক, হোমিওপ্যাথিক আর্সেনিক অ্যালবামটা ব্যবহার করি। Suffocating attack are also a symptom in such case.
সেই ক্ষেত্রে তার একটা সাফোকেটিক টেন্ডেন্সি, দম বন্ধ করা একটা পরিস্থিতি তৈরি হয়, শ্বাসকষ্ট হয়। দি সিমটমস আর মোস্ট ডিস্টার্বিং অ্যাট নাইট। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আর্সেনিক অ্যালবাম সিলেকশন করার ক্ষেত্রে আমরা জানি আর্সেনিক অ্যালবামের অ্যাগ্রাভেশনটা কখন হয়? মিড ডে অ্যান্ড মিড নাইট। মিড ডে অ্যান্ড মিড নাইটে আর্সেনিক অ্যালবামে অ্যাগ্রাভেশন হয়। তাহলে এই শ্বাসকষ্টটা বেশিরভাগ দেখা যায় রাত্রিবেলা তার বৃদ্ধি। The patient is unable to lie down at night because of the fear of the suffocation. আপনারা যদি কারো কোনো আর্সেনিক অ্যালবামের পেশেন্ট দেখে থাকবেন, দেখবেন যে আর্সেনিক অ্যালবামের পেশেন্ট কিন্তু রাত্রিবেলা শুতে পারে না। কেন শুতে পারে না? তার একটা ভীতি, শুলে তার শ্বাস বন্ধ হয়ে যাবে, সাফোকেটিক একটা টেন্ডেন্সি হয়, অর্থাৎ শুতে গেলে তার শ্বাস বন্ধ হয়ে যায়। এটা একটা রেড লাইন সিমটমস, আর্সেনিক অ্যালবামের একটা রেড লাইন সিমটমস। দি পেশেন্ট মে ইভেন অ্যাক আপ অ্যাট নাইট ফ্রম দ্য ডিস্টার্বিং ও ডিসপেনিয়া। ফলে সে ঘুমোতে পারে না এবং সে জেগে থাকে, বসে বসে থাকে শ্বাসকষ্টের জন্য। তাহলে আমরা এই যে হাইপোঅক্সিমিয়া বা এই হাইপোঅক্সিমিয়ার জন্য যে ডিসপোনিয়া বা পেনফুল ব্রিদিং বা ডিফিকাল্ট টু ব্রিদিং, এই যে লক্ষণগুলো দেখলাম, সেই ক্ষেত্রে আমরা এই সমস্ত লক্ষণের উপরে ভিত্তি করে আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করতে পারি। নাম্বার 2, আমরা আরো কিছু আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটা অক্সিজেনের অভাবে আমরা প্রয়োগ করতে পারি। সেইটা হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্ট অথবা ইপিকা। ইপিকা কুনহা বলে, পুরো নামটা হচ্ছে ইপিকা কুনহা। তাহলে আমরা এই অক্সিজেনের অভাবে আরেকটি ওষুধ দিতে পারি, আরো যে সমস্ত ওষুধগুলো দিতে পারি তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্টোডিয়াম বা সংক্ষেপে আমরা বলবো অ্যান্টিম টার্ট, অথবা ইপিকা কুনহা বা ইপিকা সংক্ষেপে আমরা বলবো ইপিকা। তাই ইপিকাকে বা অ্যান্টিম টার্টে কি কি লক্ষণ দেখে আমরা দেব? ফর ডিসপেনিয়া accompanied by cough, antim tart and ipecac are the best medicine for dyspnea accompanied by a cough। অর্থাৎ কাশির সঙ্গে যে শ্বাসকষ্ট থাকবে সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিম টার্ট আর হচ্ছে ইপিকাক ব্যবহার করতে পারি। The top indication of the using antim tart are shortness of breath with cough and rattling of the mucus in the chest। তাহলে অ্যান্টিম টার্টকে সিলেকশন করতে গেলে কি কি লক্ষণ দেখা যাবে? অ্যান্টিম টার্ট সিলেকশন করতে গেলে আমরা বুকে যদি স্টেথোস্কোপ বসাই, দেখা যাবে কফ যে ফ্লেক্সাগুলো আছে সেখানে ঘর ঘর করছে। এই ঘর ঘর শব্দে দেখে আমরা কিন্তু অ্যান্টিম টার্টটা ইউজ করতে পারি যদি সেই সঙ্গে তার শ্বাসকষ্ট হয়, অর্থাৎ অক্সিজেনের অভাব হয়, অর্থাৎ যাকে আমরা বলি হাইপোঅক্সিমিয়া বা ডিসপোনিয়া বা ডিফিকাল্ট ইন দ্য ব্রিদিং, এটা যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে অ্যান্টিম টার্ট ব্যবহার করতে পারি। Only a little bit of phlegm is expectorated, অর্থাৎ সামান্য একটু শ্লেষ্মা কফ ইজ এক্সপেক্টেড, অনেক কাশির পরে তার সামান্য একটু কফ বেরোয়। There is a
feeling of suffocating among with the gasping of the breath, অর্থাৎ শ্বাস নিতে গেলে সে হাঁপায়, তার একটা গ্যাসপিং টেন্ডেন্সি হয়, হাঁপায়। টু ইউজ ইপিকাক, এবার হচ্ছে আমরা সে সঙ্গে ইপিকাকের কথা বলেছিলাম। ইপিকাক কখন হবে? দি সিমটমস ইজ ডিসপেনিয়া উইথ দ্য সাডেন অ্যান্ড ইন্টেন্স কাফ, ভমিটিং মে অ্যাকম্পানি এ কাফ, কাশির সঙ্গে তার বমি হতে পারে, বমির সঙ্গে তার কফ বেরোতে পারে। দি পার্সনস অলসো টার্ন টিথ অ্যান্ড ব্লু বিকজ অফ দ্য শর্টনেস অফ দ্য ব্রেথ। আরেকটা রেড লাইন সিমটমস আছে ইপিকাকের, সেটা হচ্ছে কি হচ্ছে? স্টিফনেস অ্যান্ড ব্লু, তার যে গায়ের যে রংটা সেটা ব্লু কালার হয়, আর স্টিফনেস থাকে, শক্ত, অফ দ্য শর্টনেস অফ দ্য ব্রেথ। এ সাফোকেটিং অ্যান্ড স্ট্যাঙ্গলিং ফিলিং উইথ দ্য কাপ আর অলসো সিমটমস ইন দ্য কেস। এই সমস্ত ক্ষেত্রে তার মনে হয় দম বন্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, গলা টিপে করতে যেমন শ্বাস বন্ধ একটা অনুভূতি হয়, তার সেরকম একটা অনুভূতি হবে। অর্থাৎ অর্থাৎ ফাঁসি দিলে যেরকম শ্বাসকষ্ট হয়, সেরকম শ্বাস রোধ করার মতো একটা অনুভূতি হয়। বাবলিং ওয়েল ইন দ্য চেস্ট আর অলসো নোটেড। আর একটা ইপিকাকের একটা লক্ষণ, আমরা জলের মধ্যে অনেক সময় বুদবুদ কাটতে দেখি, তেমনি বুকের মধ্যে তার একটা অনুভূতি হয়, বুকের মধ্যে যেন একটা বুদবুদ ভাব থাকে। এইটা একটা ওয়েল মার্ক সিমটমস, ইপিকাকের একটা ওয়েল মার্ক সিমটমস। এছাড়াও আমাদের হাইপোঅক্সিমিয়া বা ডিসপেনিয়া বা ডিফিকাল্ট ইন দ্য ব্রিদিং এর আরও কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যামোনিয়াম কার্ব বা স্ট্যান্ডাম মেটালিকাম। এই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি। হোয়াইল ওয়াকিং, যখন আমরা হাঁটি, অ্যামোনিয়াম কার্ব and স্ট্যান্ডাম মেটালিকাম আর beneficial medicine for the dyspnea experience while walking, অর্থাৎ শ্বাস হাঁটতে গেলে, চলাফেরা মুভমেন্টে যদি শ্বাসকষ্ট হয়, সেখানে আমরা দুটো ওষুধের কথা চিন্তা করতে পারি। একটা হচ্ছে অ্যামোনিয়াম কার্ব আর একটা হচ্ছে স্ট্যান্ডাম মেটালিকাম। Among them, ammonium carb works well in case where walking even a few steps lead to laborated and difficult breathing. অ্যামন কার্বের একটা বৈশিষ্ট্য হলো, সেই বৈশিষ্ট্য হচ্ছে সামান্য একটু কয়েক পা হাঁটার ফলে সে পরিশ্রান্ত হয়ে পড়ে এবং তার শ্বাস নিতে কষ্ট হয়। এই যে লক্ষণটা, এটা একটা রেড লাইন সিমটমস। এটা হচ্ছে অ্যামন কার্বের ক্ষেত্রে একটা রেড লাইন সিমটমস। এবং উইথ ডিসপেনিয়া, কাফ উইথ ব্লাডি এক্সপেক্টোরেশন অলসো দ্য প্রেজেন্ট। আরেকটা লক্ষণ রয়েছে, সেটা হচ্ছে তার কাশির সঙ্গে কিছু রক্ত বেরোয়। আদার from the ammonium carb is also indicated in difficult to breathing in a warm room. আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গরম ঘরে তার শ্বাসকষ্টটা আরো বেশি বেড়ে যায়। Being in the air bring relief, তাহলে সেখানে কি হচ্ছে, তার ঠান্ডা বাতাসে সে উপশম পায়। এবার আসা যাক, আমরা স্ট্যান্ডামের কথা বলেছিলাম।
sternum metallicum is considered when there is shortness of breath with constricted in the chest while walking. যখন হাঁটতে যাওয়ার সময় তার মনে হচ্ছে বুকে তার সংকোচন হচ্ছে, কনস্ট্রিকশন হচ্ছে বুকের ভিতরে হাঁটার ফলে, এবং তার ফলে শর্টনেস অফ ব্রেথ, তার শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যান্ডাম মেটালিকামের কথা চিন্তা করতে পারি। Dyspnea on exertion is also treated well with sternum metallicum. তাহলে শ্বাসকষ্টে sternum metallicum একটা ভালো কার্যকরী ওষুধ। Other symptoms that indicate the use of the sternum are weakness or sharp pain in the chest and expectoration with a sweet or salty taste. স্ট্যান্ডাম মেটালিকামের আরেকটা রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস আছে, সেটা হচ্ছে তার বুকের মধ্যে একটা তীক্ষ্ণ ব্যথা, আর সেই সঙ্গে তার একটা জিনিস থাকে, সেটা হচ্ছে তার যে টেস্ট, জিভের যে টেস্ট, সেটা হচ্ছে মিষ্টি অথবা লবণাক্ত, এই টেস্টটা থাকে। আমরা আপনাদের নোট পাঠিয়েছিলাম যে টেস্ট ডিসঅর্ডার, এটা পারলে আপনারা একটু আবার স্টাডি করে নেবেন যে বিভিন্ন ওষুধের বিভিন্ন রকম টেস্ট ডিসঅর্ডার আছে। আমরা অনেক সময় টেস্ট ডিসঅর্ডারের উপর ভিত্তি করে ওষুধ দিয়ে খুব সাকসেসফুল রেজাল্ট পেয়েছি। এবার হাইপোঅক্সিমিয়া বা ডিসপেনিয়া, যাকে আমরা এক কথা বলি মানে ডিফিকাল্টি ইন ব্রিদিং, শ্বাসকষ্ট হয়। কিসের জন্য শ্বাসকষ্ট হয়? ল্যাক অফ অক্সিজেন, রক্তে সাফিসিয়েন্ট পরিমাণে অক্সিজেন না থাকার ফলে এই শ্বাসকষ্ট হয়। সেই ক্ষেত্রে আমাদের আরও দুটি ভালো ওষুধ আছে, সেটা যদিও সেটা হচ্ছে অ্যাজ পার টোটালিটি অফ সিমটমসের মানে ভিত্তিতে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ল্যাকেসিস, আর একটা হচ্ছে গ্রিন্ডেলিয়া। তা এই ল্যাকেসিস আর গ্রিন্ডেলিয়া, এই দুটো ওষুধ কখন ব্যবহার করা হয়? এটা শ্বাসকষ্ট যখন হবে, শোবার সময় যদি শ্বাসকষ্ট হয়, ঘুমানোর সময় যদি শ্বাসকষ্ট হয়, ডিসপেনিয়া ডিউরিং দ্য স্লিপ, সেই ক্ষেত্রে আমরা দুটো মেডিসিন আমরা চিন্তা ভাবনা করতে পারি, একটা হচ্ছে ল্যাকেসিস আর একটা হচ্ছে গ্রিন্ডেলিয়া। ল্যাকেসিস and গ্রিন্ডেলিয়া need consideration in case of the dyspnea that occur during sleep. যখন শোয়ার সময় বা ঘুমানোর সময়, ঘুমন্ত অবস্থায় যখন শ্বাসকষ্ট হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুটো ওষুধের কথা চিন্তা করতে পারি, একটা ল্যাকেসিস, একটা হচ্ছে গ্রিন্ডেলিয়া। Lachesis is useful when a person has difficulty in breathing while sleeping. যখন ঘুমানোর সময় যদি তার শ্বাসকষ্ট হয়, সেই ক্ষেত্রে আমরা ল্যাকেসিসের কথা চিন্তা করতে পারি। The patient awake up from sleep, সে ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পরে তার কষ্টটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ল্যাকেসিসের কথা চিন্তা করতে পারি। আর কি হয়? and rushes to open a window to breathe, সে কি করে? ছুটে যায়, খোলা জানলা ধরে চলে যায়, সেখানে গিয়ে সে শ্বাস নেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে ল্যাকেসিসের লক্ষণ। টাইট ক্লোদিং ইজ আনবিয়ারেবল অ্যারাউন্ড দ্য চেস্ট অ্যান্ড থ্রোট। তার আরেকটা খুব রেড লাইন সিমটমস, সেটা হচ্ছে তার বুকে অথবা গলায় কোনো রকম কাপড় সে সহ্য করতে পারে না, তার দম বন্ধ হয়ে যায়। এটা একটা ল্যাকেসিসের রেড লাইন সিমটমস। Grindelia work in case of the dyspnea where the breathing stop on falling asleep.
গিন্ডেলিয়ার ক্ষেত্রে তার একটা রেড লাইন সিমটমস কি? রেড লাইন সিমটমস হচ্ছে যখন সে ঘুমিয়ে পড়ে তখন তার শ্বাসকষ্ট হয়। There is a inability to breathe on lying down. শুয়ে থাকলে সে আর শ্বাস নিতে পারে না। The persons awake up with a start and sit up of breath. কি করে? ঘুম ভেঙে যায়, শ্বাসকষ্টের জন্য উঠে বসে থাকে, সে ঘুমাতে পারে না। এটা হচ্ছে গিন্ডেলিয়া একটা লক্ষণ। আমরা হাইপোঅক্সিমিয়া বা ডিসপেনিয়া বা যেটা আমরা ডিফিকাল্ট ইন ব্রিদিং, এই ক্ষেত্রে আরেকটি ওষুধ আমরা খুব কার্যকরী ওষুধ আমরা হোমিওপ্যাথিতে আছে, সেটা হচ্ছে কার্বোভেজ এবং সাইলেসিয়া। কার্বোভেজ অ্যান্ড সাইলেসিয়া এই দুটোই কিন্তু খুব কার্যকরী ওষুধ ডিসপেনিয়া ইন এলডারলি পিপল। তাদের ক্ষেত্রে এটা বেশি কার্যকরী। প্রবীণ নাগরিক, প্রবীণ মানুষদের, বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটা খুব কার্যকরী ওষুধ। ফর ডিসপেনিয়া ইন দ্য ওল্ডার অ্যাডাল্ট, prominently indicated medicines are Carbovex and Silesia. তাহলে বয়স্ক লোকদের ক্ষেত্রে হচ্ছে কার্বোভেজ অ্যান্ড সাইলেসিয়া খুব কার্যকরী ওষুধ। কার্বোভেজ ইজ অ্যান এক্সেলেন্ট মেডিসিন ফর ল্যাবরেটেড অ্যান্ড কুইক ব্রিদিং ইন সিনিয়র। বয়স্ক লোকদের যারা খুব ঘন ঘন শ্বাস নিচ্ছে এবং পরিশ্রমে হাঁপিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা খুব কার্যকরী ওষুধ। অ্যালং উইথ দ্য বার্নিং সেন্সেশন ইন দ্য চেস্ট ইজ ফেল্ট, সে বুকের মধ্যে একটা বার্নিং সেন্সেশন মানে অনুভব করে। এর পেশেন্ট নিডিং কার্বোভেজ অলসো লাইক টু বি ফ্যান টু গেট রিলিফ। কার্বোভেজের আরেকটা বৈশিষ্ট্য বা রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস আমরা পাই, সেটা যখন তার শ্বাসকষ্ট হয় তখন সে ফ্যানিং পছন্দ করে। ফ্যানিং হলে সে আরাম বোধ করে। ফ্যানিং কোন ফ্যানিং? খোলা বাতাস নয়, অর্থাৎ পাখার বাতাস সে পছন্দ করে। গায়ে পাখার বাতাস লাগলে সে আরাম পায়। The skin may be cold and blue in color during attack of the dyspnea. আমরা অক্সিজেন অভাব হলে একটা লক্ষণ দেখি, সেটা হচ্ছে ঠোঁট, মুখ সব ব্লু রঙের হয়ে যায়। অক্সিজেনের অভাব হলে একটা অক্সিজেন অভাব যে সাইন সিমটমস। তাই এখানে আমরা যে কোনো ক্ষেত্রে কার্বোভেজকে চিনতে গেলে আমরা একটা লক্ষণ পাবো, সেটা হচ্ছে স্কিন মে বি কোল্ড। তার যে স্কিনটা সেটা ঠান্ডা অনুভূতি হয়। অ্যান্ড ব্লু ইন কালার, তার রংটা, চামড়ার রংটা হবে ব্লু কালারের। কোন সময়? ডিউরিং অ্যাটাক, যখন অ্যাটাক অফ ডিসপেনিয়া, যখন তার শ্বাসকষ্টটা হয় তখন তার গা হাত পা ঠান্ডা থাকে এবং তার গায়ের রংটা ব্লু কালারের হয়। ব্লু কালারের হয়। আর সাইলেসিয়ার ক্ষেত্রে হচ্ছে সাইলেসিয়া ইজ হেল্পফুল ফর ওল্ডার অ্যাডাল্ট এক্সপেরিয়েন্স ডিফিকাল্টি ইন ব্রিদিং। তাদেরও কিন্তু বয়স্ক লোকদের, প্রবীণ লোকদের ক্ষেত্রে শ্বাসকষ্টে সাইলেসিয়া খুব কার্যকরী ওষুধ। তাদের কি হয়? ওয়াকিং ফাস্ট, লাইং অন দ্য ব্যাক অ্যান্ড স্টুপিং is some of the factors that indicate the need for Silesia in older adults. অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা সাইলেসিয়া ব্যবহার করব? লাইং অন দ্য ব্যাক অ্যান্ড স্টুপিং ইজ মোর
is some of the factors that indicate the need for the synesthesia in older adult. তাহলে সাইনেসিয়া আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। আর আমরা আগেও বলেছিলাম যে বিভিন্ন রোগের ক্ষেত্রে যেটা হাইপোএক্সেমিয়া বা ডিসপেনিয়া হয়, অর্থাৎ ডিফিকাল্ট ইন ব্রিদিং, এটা হচ্ছে ডিসপেনিয়া উইথ হার্ট ট্রাবল। যাদের হার্টের ট্রাবল থাকে তাদের কিন্তু ডিসপেনিয়া বা হাইপোএক্সেমিয়া হয়। তবে কখন সাম এফেক্টিভ মেডিসিন ফর ডিসপেনিয়া উইথ হার্ট ট্রাবল আর ডিজিলেটিস। তাহলে ডিজিলেটিস বলে আমাদের যে ওষুধটা আছে সেখানে কিন্তু শ্বাসকষ্ট যদি হয়, তাদের হার্টের রোগ আছে, তাদের ক্ষেত্রে ডিজিলেটিস আর হচ্ছে আইবেরিস, এই দুটো ওষুধ ব্যবহার করা যেতে পারে। অ্যান্ড ভিসকাস অ্যালবাম, ভিসকাস অ্যালবাম বলে আমাদের আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ আছে, সেই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি। ভিসকাস অ্যালবাম সাধারণত আমরা লো ব্লাড প্রেশারে দিয়ে থাকি। The characteristic feature that point to the need for the disease and dyspnea with the constant desire to take deep breath. তাহলে ডিজিলেটিসের একটা লক্ষণটা কি? সে তার একটা প্রবণতা থাকে, খুব গভীর শ্বাস নেওয়ার একটা প্রবণতা থাকে। প্রিকর্ডিয়াল অ্যাংজাইটি, তার সেখানে একটা হিস্ট্রি থাকবে, এটা পূর্ববর্তী তার একটা এনজাইটির ইতিহাস থাকবে। ভায়োলেন্ট প্যালপিটেশন অন দ্য মোশন, তার যে কোনো মোশনে একটা প্রচণ্ড রকম বুক ধরফর করবে। অ্যান্ড উইক, এবং দুর্বলতা বোধ করবে। স্লো পালস, পালসটা খুব স্লো থাকবে। আর আইবেরিসটা আমরা কখন ব্যবহার করবো? আইবেরিস ওয়ার্ক ওয়েল ইন কেস অফ ডিসপেনিয়া উইথ দ্য ফুল ইরেগুলার পালস। পূর্ণ এবং ইরেগুলার অনিয়মিত পালসের ক্ষেত্রে আমরা যে ওষুধটা ব্যবহার করব সেটা হচ্ছে আইবেরিস। দি ডিসপেনিয়া ইজ ওয়ার্ক হোয়াইল ক্লাইম্বিং স্টেয়ার। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই শ্বাসকষ্টটা কখনো হয় সিঁড়ি দিয়ে হেঁটে উপরে ওঠার সময় তার শ্বাসকষ্ট হয়। ভিসকাম অ্যালবাম, ভিসকাম অ্যালবাম ইজ কনসিডার্ড ইন কেস অফ ডিসপেনিয়া হোয়েন লাইং অন দ্য লেফট সাইড। অর্থাৎ বাঁদিকে শুলে যদি তার শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা ভিসকাস অ্যালবাম ব্যবহার করব। Force the complaint. Along with this, constriction and tightness in the chest are felt. ডিসকাস অ্যালবামের আরেকটা লক্ষণটা হচ্ছে তার বুকের মধ্যে একটা সংকোচন ভাব থাকে। অ্যান্ড টাইটনেস ইন দ্য চেস্ট, বুকের মধ্যে মনে হয় চেপে ধরার মতো একটা অনুভূতি, এই অনুভূতিগুলো থাকে। তাহলে আমরা আবার মনে করিয়ে দিই, আমরা যখন হোমিওপ্যাথি চর্চা করব, হোমিওপ্যাথি চিকিৎসা করব, আমাদের দৃষ্টিভঙ্গিটা হোমিওপ্যাথিক্যালি থাকা চাই। আমরা যদি অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে যদি বিবেচনা করি যে স্পেসিফিক এই রোগের এই ওষুধ, এই রোগের এই ওষুধ, তাহলে কিন্তু আমরা হোমিওপ্যাথিতে কখনই সাকসেস হতে পারবো না। কারণ আমাদের মূল মন্ত্র হোমিওপ্যাথ ট্রিট দ্য পেশেন্ট নট ডিজিজ, অ্যালোপ্যাথ ট্রিট দ্য ডিজিজ নট পেশেন্ট। সুতরাং যারা রোগের চিকিৎসা করে তারা রোগের কথা বলবে, যারা রোগীর চিকিৎসা করে অর্থাৎ আমরা যারা হোমিওপ্যাথরা রোগীর চিকিৎসা করি, সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গিতে থাকবে টোটালিটি, মাথায় থাকবে টোটালিটি অফ সিমটমস। আমরা স্পেসিফিক কোনো ওষুধ অর্থাৎ শ্বাসকষ্ট হলে অক্সিজেনের অভাব পূরণ করার জন্য কখনই অ্যাসপিডোস্পার্মা মাদার টিনচার 20 ফোঁটা করে খাওয়ার নির্দেশ দেব না। আমরা তার কেস হিস্ট্রি নেব
কেস হিস্ট্রি নিয়ে টোটালিটি অফ সিমটমসের বেসিসে তাকে আমরা চিকিৎসা করব, অবশ্যই আমরা সাকসেসফুল হব, যেহেতু হোমিওপ্যাথি কখনো ফেল করে না। হোমিওপ্যাথিক কোনো দিনই ফেল করে না যদি আমরা সঠিক ওষুধ নির্বাচন করতে পারি।